জাতিসংঘে জুলাই গণ অভ্যুত্থানের প্রতিবেদন উত্থাপন, ছাত্র জনতা হত্যার নিরপেক্ষ তদন্ত করবে অন্তর্বর্তী সরকার, জেনেভায় মানবাধিকার কমিশনে আসিফ নজরুল। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা, আয়নাঘরকে জাদুঘরে রূপান্তর করা হবে। উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সিআর আবরার, বললেন টালমাটাল পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া হলেও আস্থার সংকট হবে না। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছে বলে জুলাই প্রতিবেদনে তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর চালানো হত্যাকাণ্ডের বিষয়ে জেনেভায় মানবাধিকার কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রতিবেদন তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার নিরপেক্ষ স্বাধীন তদন্ত হবে। আরও জানাচ্ছেন রকুনুজ্জামান। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর কাছে জুলাই অভ্যুত্থানের প্রতিবেদন তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার কমিশন বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। প্রতিবেদনে গত বছরের জুলাই আগস্ট মাসে তৎকালীন সরকার পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালায় বলে তুলে ধরা হয়। আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের সাথে পরিকল্পিতভাবে জড়িত বলেও নিজের প্রতিবেদনে তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। It's a huge chance for the country at this pivotal time to deal with its past, to overcome its past, to reach a moment of healing and truth-telling, and that includes each and everyone within the society of Bangladesh. এরপর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জুলাই হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত করার কথা জানান। বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ডে আইন সংশোধনের কথাও জানান আইন উপদেষ্টা। Of the struggle and sacrifice of Bangladeshi people, particularly during the July uprising. The team's report rightly identifies extensive, horrendous and grave human rights violations, including extrajudicial killing, arbitrary arrest, torture and disproportionate use of force by the ousted ruling party during July-August massacre. Although this report was a result of human rights investigation, its finding and the evidences it collected would be pivotal for the accountability process for the atrocities and crimes committed. Ladies and gentlemen, I wish to reaffirm the commitment of interim government for an impartial and credible process for Tribunal Act 1973 has already been, among other things, the amendments include redefining the offence in line with international standard. হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের প্রতিনিধি হয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মুগ্ধের ভাই স্নিগ্ধ সহ বেশ কয়েকজন তাদের অভিজ্ঞতা জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর কাছে তুলে ধরেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে। শেখ হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার করা হবে বলে স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি সব কথা জানান। তিনি আরও জানান, আয়নাঘরকে জাদুঘরে পরিণত করা হবে। রিপোর্ট করছেন চন্দ্রিকা মজুমদার। জুলাই গণ অভ্যুত্থানে প্রায় ১৫০০ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ ক্যাডাররা। সম্প্রতি জাতিসংঘের তদন্ত দলের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশেই বিক্ষোভকারীদের হত্যা করা হয়। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার সকল মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রমাণ আছে সরকারের কাছে। গুম এবং জুলাইয়ের ছাত্র জনতা হত্যার জন্য শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে বলেও জানান তিনি। শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার মানবতা বিরোধী অপরাধের প্রমাণ আমাদের কাছে আছে। সে শারীরিকভাবে উপস্থিত থাক বা না থাক, তার বিচার হবে। শুধু সে নয়, তাকে যারা সহযোগিতা করেছে, তার পরিবারের সদস্য, তার আশ্রিত ব্যক্তি এবং সহযোগী সবার বিচার করা হবে। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে আমরা ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছি। আমরা তাদের উত্তরের অপেক্ষায় আছি। আন্তর্জাতিক আইন অনুযায়ী দিল্লির উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়া। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, সময় স্বল্পতার কারণে মানবতা বিরোধী অপরাধে জড়িত সবার বিচার শেষ করতে না পারলেও বিচারিক প্রক্রিয়া শুরু করবে তার সরকার।
আমরা মানবতা বিরোধী অপরাধে জড়িত সবার বিচার শেষ করতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই, কারণ আমাদের সরকারের মেয়াদ অল্প সময়ের জন্য। তবে আমরা সবার বিচারিক প্রক্রিয়া শুরু করব। হয়তো কারো বিচার শেষ হয়ে যাবে, কারো বিচার প্রক্রিয়া চলমান থাকবে। গুমের সাথে বিগত সরকারের সবাই জড়িত, ফলে কারা অতি উৎসাহী হয়ে এই কাজ করেছে, কারা আদেশ পালন করেছে, আর কারা ইচ্ছা না থাকা সত্ত্বেও এই কাজ করতে বাধ্য হয়েছে তা আলাদা করা কঠিন। এজন্যই বিচার কাজে কিছুটা দেরি হচ্ছে। প্রধান উপদেষ্টা আরো জানান, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের তৈরি আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তর করা হবে। আয়নাঘরকে শুধু মর্মন্তুদ বললে পুরোটা বোঝানো যাবে না। একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে নির্জন প্রকোষ্ঠে বন্দী করে রাখতে পারে, নির্যাতন করতে পারে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আয়নাঘরগুলো সেনাবাহিনী এবং পুলিশ এরিয়াতে অবস্থিত। মানুষের বিরূপ প্রতিক্রিয়ার ভয়ে এগুলো তারা এখনো উন্মুক্ত করে দেয়নি। তবে আমরা আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তর করব, যাতে মানুষ সেগুলো দেখতে পারে। রোহিঙ্গা শিবিরে নানা ধরনের অপরাধ হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আগামীতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে পদক্ষেপ নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান তিনি। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার শাস্তি হবে বিচারিক প্রক্রিয়ায়, এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বনানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচিত সরকার সংসদে গিয়ে ঐকমত্যের ভিত্তিতে যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যত দিন যাচ্ছে সংকট তত বাড়ছে বলে মনে করেন তিনি। বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা যাচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও তেমন কোনো উন্নতি নেই। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সংকট কেটে যাবে বলে মনে করেন তিনি। স্বাধীনতা বিচার আছে, এটার সাথে নির্বাচনের কি সম্পর্ক সেটা তো বোঝা মুশকিল। আমরা আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। এরকম একটি অনির্বাচিত সরকারের পক্ষে এটার ট্যাকেল করা খুবই ডিফিকাল্ট। এখানে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আপনাকে জনগণের সমর্থন নিয়ে আপনাকে একটা দল ক্ষমতায় থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সিআর আবরার। সকাল 11টায় বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শেখ আব্দুর রশিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী সিআর আবরারকে শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। কয়েক দফায় নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। বর্তমানে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দাঁড়ালো 23 জনের। এদিকে ন্যায় বিচার ও সুশাসনের কারিগর তৈরির শিক্ষা ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার। এ সময় এই মন্ত্রণালয়ের বিদায়ী এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হতে পারে এমন সুখবর দেন। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে বুধবার সচিবালয়ে আসেন অধ্যাপক সিআর আবরার। শিক্ষা মন্ত্রণালয় আয়োজন করে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সদ্য সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, শিক্ষাঙ্গনের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেখান থেকে এখন পরিস্থিতি কিছুটা ভালো ও গতি এসেছে। জানান, শিক্ষা সংশ্লিষ্ট বেশ কিছু দাবি দেওয়া নিয়ে কাজ করছে সরকার। আমরা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আন্দোলনের মুখে সময় বেঁধে দেওয়া ভাবে আমি দাবি পূরণ না করে তাদের সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে সাধ্যমতো এবছরের বাজেটে এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সাথে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব এই দাবিগুলো মেটাতে। কিন্তু 15-20 বছরের বঞ্চনা 1 বছর 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। শিক্ষকদের বদলির অনিয়ম ও প্রবঞ্চনার বেশ কিছু তথ্য তুলে ধরেন তিনি। কিছু কিছু
শিক্ষক শিক্ষয়িত্রী, ঢাকাতে যে অনেকগুলো কলেজ আছে, বড় বড় কলেজ, সেগুলোতে বছরের পর বছর এখানেই থাকেন, এক কলেজ থেকে আরেক কলেজে। সব দখলের মতো ওই পরিচালনা পর্ষদগুলো বদল হয়ে যাচ্ছিল, তখন আমরা সবগুলো পর্ষদ বাতিল করে বেসরকারি স্কুল কলেজে। এত সমস্যা, ছোট ছোট সমস্যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এই শিক্ষা ব্যবস্থায়। আর প্রত্যেক দিন আমি পত্রিকায় কেউ না কেউ বলছে শিক্ষা কমিশন কই, শিক্ষা কমিশন কই। শিক্ষা কমিশন তো অতীতে 10-12টা হয়েছে, 5-6টা হয়েছে বাংলাদেশ আমলে। কোন শিক্ষা কমিশনে এই সমস্যাগুলোর সমাধান করতে পেরেছে? এই ছোটখাটো মৌলিক সমস্যাগুলোর সমাধান না করে কয়েকজন মানুষকে বসিয়ে দিয়ে একটা কমিশন করব, কি করবে তারা? এই সময় দায়িত্ব নিয়ে নতুন শিক্ষা উপদেষ্টা বলেন, দায়িত্ব পালন চ্যালেঞ্জের হলেও আস্থার সংকট নেই। শিক্ষা হচ্ছে সেই বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। আমি এটাই মনে করি, এবং আমি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো শিক্ষা ব্যবস্থা একদিনে তৈরি না হলেও সে পথেই এগোতে হবে বলেও মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, বৈষম্যহীন বাংলাদেশে করের বৈষম্য দূর করা হবে। এজন্য পোশাক খাত সহ দীর্ঘদিন যেসব খাত ট্যাক্স সুবিধা পেয়ে আসছে, এবার সেসব খাতে করের হার বাড়বে। ব্যবসায় ট্যাক্স ছাড় দিলেই জনগণ সুবিধা পায় না, অনেক ক্ষেত্রে ব্যবসায়ীদের পকেটে যায় বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। বুধবার এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় ব্যবসায়ী প্রতিনিধিরা আগামী বাজেটে ব্যবসা বান্ধব কর নীতি গ্রহণ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, বছরের পর বছর শুধু কর সুবিধা নিয়ে কিছু ব্যবসা পরিচালনা হয়ে আসছে, সময় শেষ হলে কর সুবিধা বাড়ানোর আবেদন করে। তবে যারা এতদিন কর সুবিধা নিয়ে আসছে তাদের এই সুযোগ ধীরে ধীরে তুলে দেওয়া হবে, যা আগামী বাজেটে অনেকটা দৃশ্যমান হবে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য কর হার বেশি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান। তাদের এক্সামশন উঠে যাবে ধীরে ধীরে। এবারেই আমরা একটা বড় উদাহরণ আমরা দেখতে পাবেন। আমরা বেশ কিছু এক্সামশন উঠে করেছি, বাকিগুলো আপনারা বাজারে দেখতে পাবেন। আর যারা রিডিউস রেটে ট্যাক্স দেয় তাদের তো ওই যে বৈষম্যহীন বাংলাদেশে এত বৈষম্য থাকবে কেন? আর আপনাকে যদি বলেন যে আপনার একটা লাগবে, একটা সাপোর্ট লাগবে, সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য, এটা সারা জীবনের জন্য হতে পারে না। আপনি 5 বছর সাপোর্ট পেয়েছেন বা 6 বছর 10 বছর সাপোর্ট পেয়েছেন, শুড বি এনাফ। এখন আপনাকে রেগুলার রেটে দিতে হবে। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেয়েছে দুদক। এ ঘটনায় 23 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু। 32,000 কোটি টাকা প্রকল্পে একটা বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় হয়। অভিযোগ রয়েছে, জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে ঘটেছে অনিয়ম, দুর্নীতি। পট পরিবর্তনের যার অনুসন্ধানে নেমেছে দুদক খুঁজে পেয়েছে নানা অসঙ্গতির। দুদক জানিয়েছে, ভুয়া রেকর্ড ও জাল জালিয়াতির মাধ্যমে অর্থ লুটপাট করায় 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিন সাবেক বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ ও 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। জমজমাট রাজধানীর খিলগাঁও এলাকার ইফতার বাজার। বিভিন্ন রেস্টুরেন্ট ঘুরে হালিম, জিলাপি আর কাবাবকে পছন্দের তালিকায় রাখছেন ক্রেতারা। দরদাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের মধ্যে। তবে ব্যবসায়ীরা জানান, দাম একটু বেশি হলেও পরিচ্ছন্ন আর স্বাস্থ্যসম্মত ইফতার সরবরাহের জন্য এখানকার ইফতারের সুনাম রয়েছে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। রাজধানীর খিলগাঁও তালতলা এলাকা ভোজন রসিকদের আড্ডাখানা হিসেবে পরিচিত। রাস্তার দুপাশ জুড়ে সারি সারি আধুনিক হোটেল, রেস্তোরাঁ আর ক্যাফে। রোজায় এসব হোটেল রেস্তোরাঁ বন্ধ, তাই বিকেলে হরেক রকম মুখরোচক ইফতারের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। রোজার সময় মালিবাগ চৌধুরীপাড়ার পল্লিমা সংসদ থেকে তালতলা মার্কেট পর্যন্ত জমজমাট হয়ে ওঠে ইফতার বাজার।
এমনিতেই ভোজন রসিকদের কাছে জায়গাটি প্রিয়। রোজায়ও এখানকার ইফতার বাজার গমগম করতে থাকে। রাজধানীর নামিদামি হোটেল, রেস্তোরাঁ, ফাস্টফুডের আউটলেটে এ সময় থাকে বাহারি সব ইফতার। নানারকম ভাজাপুরির পাশাপাশি হালিম আর জিলাপির চাহিদা বেশ। তার হাইজেনিক মেনটেন করে এবং তার গুণগত মান এবং সেটা হচ্ছে প্যালেটেবল হয়, সুস্বাদু হয়। আমাদের কাছে যেন আমার ফ্যামিলির সবাই, বিশেষ করে হালিমটা আমাদের খুব পছন্দ। ছোট থেকে বড় ছেলে গুলবাগে, তো আমার বাসা এই পাশেই, হ্যাঁ, তো ওইখান থেকে ছোট থেকে বাসায় আসলে এখান থেকে নিয়ে আসছে, তো আমরা এটি খাইতে খাইতে বড় হয়েছি। রমজানে হইলো কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তেহারি আর হলো হালিম। বিশেষ করে হালিম হইলো মেন আর কি রোজার মাসের জন্য আমাদের এখানে 12 মাস ধরে আমরা এই ব্যবসায় করি। অনেকেই আবার ইফতারে প্রোটিন জাতীয় খাবার পছন্দ করেন। তাদের জন্য থাকছে বটি কাবাব, চিকেন, শাসলিক, বিফ ও মাটনের তৈরি কাবাব। এখানে কাবাবগুলো ভালো, হালিম আছে, তারপরে আপনার ওই যে কিমা পরোটা। তারপরেও চেষ্টা করা হয় যে একটু চেঞ্জ করে নেওয়ার জন্য, যেটা আর কি আমরা চেষ্টা করি যে একই টানা যাতে সবসময় একই ভাজা পোড়া না খাওয়া হয়। আমাদের কাবাব আইটেম আর হালিমটা, জিলাপিটা এগুলো বেশি চলে, সাস্তিক। এছাড়া ইফতারের সঙ্গে ডিনার হিসেবে কাচ্চি, বিরিয়ানি, তান্দুরি চিকেন, ফিরনি, কিমা, পরোটা, তেহারি, রোস্ট, চাপ, গরুর ভুনা, খাসির ভুনা এ জাতীয় খাবারও বেশ চলছে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসএসসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানটির জুনিয়র কর্মকর্তারা। বেলা 11টার দিকে শুরু হওয়া বিক্ষোভ চলে বিকেল 3:30 পর্যন্ত। পুরো সময় জুড়ে বিএসএসসি ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন চেয়ারম্যান এবং অন্যান্য কমিশনাররা। বিক্ষোভকারীরা বিএসএসসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। এই সময় কাউকে ভবনের ভেতরে প্রবেশ করতে বা বিএসএসসি ভবন থেকে বের হতে দেয়নি বিক্ষোভকারীরা। পরে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় ভবন ত্যাগ করেন চেয়ারম্যান রাশেদ মাকসুদ এবং অন্যান্য কমিশনাররা। ত্যাগ আর সংযমের মহিমা নিয়ে এসেছে পবিত্র মাহে রমজান। একদিকে ফরজ আদায়, অন্যদিকে সংসারের ভার। প্রখর রোদে প্যাডেল ঠেলতে ঠেলতে গলা শুকিয়ে আসে, তবু রোজা রেখে বিশ্রামের বিলাসিতার সুযোগ নেই তাদের। সব কষ্ট সয়েও রোজা পালন করছেন রাজধানীর অনেক রিকশা চালক। তাদের ইফতারের খবর জানাচ্ছেন শুভ খান। যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে নিদারুণ কষ্টে প্যাডেল চাপেন রিকশাওয়ালারা। প্যাসেঞ্জার বসিয়ে রিকশার প্যাডেল চাপা কতটা কষ্টের তা শুধু রিকশা চালকরাই জানেন। আর যদি রোজা রেখে এই কাজ করা হয় তখন সেই কষ্ট বেড়ে যায় বহুগুণ। ইফতারের আগ মুহূর্তে রাজধানীবাসী ছোটেন পরিবারের সাথে ইফতার করতে। তাদেরকে গন্তব্যে পৌঁছে দেন এসব রিকশা চালক। পরিবারের সাথে আপনি আমি ইফতার করতে পারলেও তাদের ইফতার সারতে হয় পথেই। এসব দিনমজুর মানুষের ইফতারে জোটে না ভালো কোনো খাবারও। কখনো কখনো শুধু পানি দিয়েই কাজ চালিয়ে নেন তারা। ইফতার যেখানে মন চেনে করি। আমাদের রিস্কালাও কোনো স্টেশন আছে, আমরা কই থেকে স্টেশন আছে। আপনি যদি কোন বাসাপুর, আমরা বাসাপুর থেকে কই থেকে স্টেশন নাই। না, আমাদের কপালে ভালো কিছু আমরা আশা করতেও পারি না, কারণ ভালো কিছু করতে গেলে ভালো টাকা লাগে। আমরা ভালো টাকা পাবো কোথায়? ভালোই অনেক কষ্ট হয় আর কি, অনেক কষ্ট হয়। আর একটু আর্থিক সমস্যা আছে তো, এই কারণে বেশি করতেছি। নাহলে দুপুর বন্ধ চালাইয়া ক্লিয়ার দিতাম। আল্লাহকে ভয় করে পরকালে চিন্তা করি। সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও দুপুরের পর বাড়ে রোদের তীব্রতা। গলা শুকিয়ে যাওয়ার পাশাপাশি শরীরও দুর্বল হয়ে যায়। তারপরও থেমে থেমে চলতে হয় তাদের। রোজা রেখে রিক্সা চালানো বহুত কষ্ট। মনে করেন যে বুঝানো যাবে না, কষ্ট হচ্ছে। কিন্তু আপনার মনে করেন যে বড় খ্যাপ, বড় ভাড়া ধরতে পারছি না, ছোট ছোট টিপ মারছি। 1 ঘন্টা রাস্তা যদি চালাচ্ছি, 1 ঘন্টা জিরে নিচ্ছি। কষ্ট মনে করলে কষ্ট হয়। এর থেকে কঠিন হাসরের দিন আমি কি জবাব দেবো? এই একটার পর একটু ভয়ঙ্কর, একটু কষ্ট, পানি পিপাসা আসে। এসির মধ্যে থেকেও এক শ্রেণীর মানুষ রোজা রাখতে কষ্টসাধ্য বোধ করে। বিপরীতে প্যাডেল চালিত রিকশা চালকেরাও রোজা রাখছেন। তাদের ইফতারিতে জুটছেন না ভালো মন্দ খাবার। সাদা পানি দিয়ে ইফতার করছেন এ সকল রিকশা চালক রোজাদাররা। এ সকল রিকশা চালকদের ইবাদত কবুল করুক সেই প্রত্যাশা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। বরিশালের গৌর নদীর দক্ষিণ বিজয়পুরের সুফি আহমেদুল্লাহর বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সারসিনা শরীফের খলিফা, 4 তরিকার পীর
আলিয়ে কামেল সুফি আহমেদুল্লাহর এই বার্ষিক মাহফিল প্রতি বছরে 20 ফাল্গুন অনুষ্ঠিত হয়। এবার সুফি আহমেদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির 72তম এবং মৌলভী মুসলিম উদ্দিনের 26তম ফাতেহা উপলক্ষে এই মাহফিল হচ্ছে। মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বাদ মাগরিব থেকে। দেশের প্রখ্যাত আলেম ও ইসলামী বক্তারা মাহফিলে বয়ান করছেন। মাহফিলে সভাপতিত্ব করছেন সুফি আহমেদুল্লাহর নাতি এবং মৌলভী মুসলিম উদ্দিনের পুত্র ডাক্তার ABM হাসান। মাহফিলে দ্বীন ইসলামের নানা দিক তুলে ধরেন বক্তারা। একই সাথে সমাজ ও রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠায় ইসলামের গুরুত্ব তুলে ধরেন তারা। বক্তারা বলেন, বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে ওলিয়া আউলিয়ার হাত ধরে। তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর গুরুত্ব তুলে ধরেন বক্তারা। বাহারি পোশাকে সেজেছে রাজধানীর বিপণী বিতানগুলো। ভিড় এড়াতে আগে ভাগেই কেনাকাটা সেরেও নিচ্ছেন অনেকে। ভারতীয় শাড়ি, 3 পিস ও হাতের কাজের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। তবে ক্রেতাদের অভিযোগ, গেল বছরের তুলনায় দাম কিছুটা বেশি। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। রাজধানীর গাউসিয়া মার্কেট, অল্প দামে পোশাক কিনতে যেখানে জড়ো হয় সব শ্রেণী পেশার মানুষ। বাহারি কারুকাজ, হাতের নকশা কিংবা ব্লক, নানান ডিজাইন ও রঙের কাপড়ে সেজেছে বিপণী বিতানগুলো। কেনাকাটা শুরু হয়ে গেছে ঈদ উল ফিতরের আমেজ। ঈদকে সামনে রেখে নতুন নতুন কালেকশন এসেছে বিপণী বিতানগুলোতে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ভারতীয় শাড়ি ও 3 পিস। যদিও ঈদের কেনাকাটা এখনো পুরো দমে জমেনি। দোকানীদের আশা 10 রোজা পার হলে বাড়বে বেচা বিক্রি। কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে কালেকশন করে রেখেছি, মনে হয় না কোনো কাস্টমার আসলে যে ফেরত যাবে, কিন্তু কাস্টমারের সংখ্যা খুবই কম। মোটামুটি ভালো বেচা কিনা ইনশাল্লাহ, ক্রেতাদের কোনো অভিযোগ নাই। গতবারের চেয়ে এবার একটু ভালো, আশা করি সামনে আরো বেচা কিনা একটু ভালো হবে। সবরাতের পর থেকে মোটামুটি বেচা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ। আর 5 রমজানের পর থেকে আমরা আশা করি 4 রাত পর্যন্ত বেচা কিনা ভালোই হবে ইনশাল্লাহ। টাঙ্গাইল, পাবনা, তারপরে ইসলামপুরের প্রিন্ট শাড়ি, এই ধরনের আপনার ইন্ডিয়ান সিল্ক, কাতান, জর্জেট, পার্টি শাড়ি, এবার লেটেস্ট জিমিচুর। সামনে গরম, তাই পোশাকে সুতি কাপড়ের রাজত্ব। শেষ মুহূর্তের ভিড়ভাট্টা এড়াতে আগেভাগেই কেনাকাটা সারছেন অনেকে। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। দাম একটু এবার বেশি। 2 বাচ্চা আছে, বাচ্চার জন্য কিনেছি, এখন ওয়াইফের জন্য কিনবো, তারপরে যদি পারি আমার জন্য কিনবো আর কি। দামটাও কেমন হবে জানা হবে, আবার কেমন কালেকশনগুলো কেমন হবে, সেক্ষেত্রে আমরা যে আজকে আসছি। আর্লি কেনার কারণ হচ্ছে যে দেখা যায় যে পরবর্তীতে দেখা যায় যে ভিড় থাকে অনেক, তখন বাচ্চা কাচ্চা নিয়ে আসা কষ্ট হয়ে যায়। এই জন্য বেশিরভাগই কাজের বুয়া, ড্রাইভারের বউ, ড্রাইভার পরিবারের যারা গরিব আত্মীয় স্বজন আছে ওনাদের জন্য, ছেলে মেয়ে সবার জন্য, নাতি নাতনি সবার জন্য। ইনশাল্লাহ গতবার চেয়ে এবার একটু ভালোই আছে আর কি, ভালোই মার্কেটিং করছি আমরা, এবং দাম তো একটু হবে এই জন্য, গত বছর ধরে এবার কিছু দাম বাড়বেই। পরে বোঝা যাবে যে মার্কেটটা কিরকম জমে, এটার রেটটা আসলে কিরকম। আর এই জন্য প্রথম দিকে আসলাম যে একটু যদি কম প্রাইসে পাওয়া যায়। 3 পিস এই প্রথমে আসলাম, আর বাচ্চাদেরটা কেনা হয়েছে, আছে মোটামুটি, অত বেশিও না আবার একেবারে কমও না। দিন যত এগোচ্ছে ততই পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোড়া বাড়ছে। তবে জুতা কিংবা অলংকারের দোকানে এখনো তেমন ভিড় দেখা নেই। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জাতিসংঘে জুলাই গণ অভ্যুত্থানের প্রতিবেদন উপস্থাপন, ছাত্র জনতা হত্যার নিরপেক্ষ তদন্ত করবে অন্তর্বর্তী সরকার, জেনেভায় মানবাধিকার কমিশনে আসিফ নজরুল। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা, আয়নাঘরকে জাদুঘরে রূপান্তর করা হবে। উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সিআর আবরার, বললেন টালমাটাল পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া হলেও আস্থার সংকট হবে না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।